সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। সুপ্রিয় দর্শক, পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি বাবলি ইয়াসমিন। আমাদের সঙ্গে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে উপস্থিত আছেন আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক, স্বাগত। এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, সহযোগী অধ্যাপক নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। সংস্কারের অগ্রাধিকার নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। জনাব আশরাফ কায়সার, যেটি বলছিলাম, সংস্কারে আসলে জনগণের অংশগ্রহণ কিভাবে হবে সেই প্রশ্নটি যখন থেকে যায়, কেননা আমরা সবসময় চিন্তা করে থাকি যে সংস্কার শুধুমাত্র দায়িত্ব যারা ক্ষমতায় আছে এবং রাজনৈতিক দলগুলোই কেবল করবে, কিন্তু সেখানে তো জনগণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এখন সময় জনগণের সেই ভূমিকায় অবতীর্ণ হওয়ার। আপনার কাছে কি মনে হয়? আপনি একদম ঠিক বলেছেন। আর বিশেষ করে যে প্রেক্ষাপটে আমরা বাংলাদেশকে এখন দেখছি, আমরা কেন বারবার বলছি এটা নতুন বাংলাদেশ, কেননা আমরা বাংলাদেশের একটি ফ্যাসিবাদী শাসনের বিদায়, সেটি তো একটি ঘটনা, কিন্তু আমরা বাংলাদেশকে রাষ্ট্র মেরামত করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাচ্ছি। এবং এই গণতান্ত্রিক বাংলাদেশের সংস্কারটি হচ্ছে আপনার মূল, যার ভেতর দিয়ে আপনি রাষ্ট্রের চেহারাটি বদলাবেন। এখন রাষ্ট্রের চেহারাটি বদলানোর জন্য আমরা কিন্তু, এবং প্রধান উপদেষ্টা যেমনটি করে ওই দিন বলেছেন যে 6টি কমিশন করা হয়েছে, ধরেন আপনার সংবিধান, বিচারালয়, পুলিশ এবং আপনার নির্বাচন ব্যবস্থা এবং প্রশাসন, এগুলো এরকম 6টি করা হয়েছে। এখন এই 6টির বাইরেও আমি মনে করি যে আমাদের আরও কিছু সংস্কার জরুরি। আমার কাছে প্রধানতম কমিশন যেটি হওয়া দরকার সেটি হচ্ছে যে, আপনি দেখুন যে একটা গণবিপ্লব হয়েছে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে, সেই আকাঙ্ক্ষাকে আপনি ধারণ করছেন কোন কমিশন দিয়ে? সেই আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রটিকে তারা কেমন দেখতে চায়। যেমন দেখুন, আমরা জনপ্রিয়ভাবে বলে থাকি যে জনগণ ক্ষমতার উৎস। আমি কিন্তু মনে করি যে এই কথাটি অতটা ঠিক না। রাষ্ট্রটি জনগণের জন্য এরকম করে বলা উচিত, কারণ আমাদের না এই ওনারশিপ মানসিকতা থেকে সরে আসতে হবে। সেখান থেকেই কিন্তু আমরা ক্ষমতা বলি, দায়িত্ব বলি না। ফলে আমাদের এই ভাষার কারণে আমাদের শারীরিক ভঙ্গি চেঞ্জ হয়ে যায়, কাজের ভঙ্গি চেঞ্জ হয়ে যায় এবং আমাদের এক ধরনের লোভ লালসা জন্ম হয় আমাদের এই ক্ষমতার চারিদিকে। কাজেই যেই কারণে বিপ্লবটি হয়েছে, এই যে দেখেন মানুষ তাকে টেনে হিচড়ে নামিয়েছে এবং তারা চেয়েছে, আমরা যারা রাস্তায় ছিলাম আমরা চেয়েছি যে শুধুমাত্র একজন ব্যক্তির পতন না, অথবা তার ফ্যাসিজমের পতন না, যেইটা গণতান্ত্রিক শাসনের জন্য জরুরি, সেটা যদি সংবিধান হয়, সেটা যদি প্রশাসনকে নিউট্রাল করা হয়, সেটা যদি পুলিশের সংস্কার করা হয়, এরকম করে আমরা সংবিধানটিকে, রাষ্ট্রটিকে মেরামতের দিকে নিতে চাচ্ছি। এখন এই জনগণের অভিপ্রায় আপনি ঢাকা শহরের দেয়ালে পাবেন, আপনি স্লোগানে পেয়েছেন, আপনি প্রতিবাদে পেয়েছেন, কিন্তু এটাকে তো এক জায়গায় ধারণ করতে হবে। নাহলে আপনি কি বলবেন যে 2024 সালে মানুষের মনোভাব ছিল এরকম, অনুভূতি ছিল এরকম, প্রত্যাশা ছিল এরকম, এবং আমরা সেগুলোকে ধারণ করে আমাদের রাষ্ট্রটাকে সাজিয়েছি। এখন যেই সংস্কার কমিশনগুলো হয়েছে সেগুলো কিন্তু আমার কাছে অনেকটা প্রশাসনিক সংস্কার, যে আপনি প্রশাসনকে সংস্কার করবেন, আপনি বিচারালয়কে করবেন, আপনি নির্বাচন ব্যবস্থাপনা করবেন, কিন্তু তার পেছনে যে এই যে 17 কোটি মানুষের স্বপ্ন, 17 কোটি মানুষের ত্যাগ, 17 কোটি মানুষের অভিলাষ, সেটা আমরা কোথায় নিব? এটা একটা। দ্বিতীয় যে সংস্কারের জায়গাটি আমি মনে করেছি এই 6টি কমিশনের মধ্যে হয়নি, সেটি হচ্ছে প্রতিরক্ষা বাহিনীর সংস্কার। আচ্ছা, দেখুন গত 15টি বছর আমরা নিশ্চিত জানি সেনাবাহিনী বিদায়ের সময় জনগণের পক্ষে দাঁড়িয়েছে, গুলি করেনি, যদিও তারা শুরুতে কোথাও কোথাও গুলি করেছে, মানুষ হত্যা করেছে, তারপরে আর করেনি। কিন্তু এই যে 15 বছরে প্রতিরক্ষা বাহিনীগুলোকে আমরা যেভাবে চালিয়েছি, যেভাবে তারা আমাদের চোখের সামনে আমাদের বিরোধী একটি শক্তি হয়ে উঠেছে, এবং আপনি জানেন সামরিক আমলাতন্ত্র বেসামরিক আমলাতন্ত্রের মতোই রাষ্ট্রের জন্য একটা ভয়ঙ্কর শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। সেখানে পদ পদোন্নতি কীভাবে হয়, সিলেকশন কি করে হয়, সেখানে দেখুন আপনি বিডিআর বিদ্রোহের মতো ঘটনা ঘটেছে, তার সুরাহা হয়নি। কাজে আমার মনে হচ্ছে ওরকম একটি কমিশনের সংস্কার হওয়া দরকার। সেটিও স্বচ্ছতাও আসলে জনগণের কাছে থাকা দরকার, খুব জরুরি। কেননা এই কথাগুলো এই জন্য বলছি যে আমি কিন্তু রাজনীতিবিদদের অস্থিরতা টের পাচ্ছি।
ধরেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি করে বলেছেন, উনি কিন্তু বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে। দেখুন, ওনারা রাজনীতি করেন এবং রাজনীতির একটা বড় লক্ষ্য হয়ে থাকে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার। আর যেহেতু তারা প্রায় 17 বছর ক্ষমতার বাইরে ছিলেন, তার মধ্যে 15 বছর তাদের উপরে যত ধরনের অত্যাচার হওয়া সম্ভব সবই হয়েছে। আমি মির্জা ফখরুলের ওনার বক্তব্য নিয়ে আপনার কাছে আরো একবার একটু আসতে চাই। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনার কাছে আসি। যেটি বলছিলাম যে আসলে যেমনটি আশরাফ কায়সারও বলছিলেন যে জনগণের জন্যই তো আসলে রাষ্ট্র, এই জনগণের জন্য রাষ্ট্র, জনগণের রাষ্ট্র। কিন্তু যখন একটা পক্ষ ক্ষমতায় চলে যাচ্ছে তখন তারা জনগণের কথা ভুলে যাচ্ছে, জনগণ কি চায় সেটি তারা জানার চেষ্টা করছে না বা আমলে নিচ্ছে না। আপনার কাছে কি মনে হয় এখন জনগণ কিভাবে রায় দিতে পারে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাপারটা কি হয়েছে যে আমরা তো শিখি, মানে আমাদের চর্চাটা এরকম, স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে আপনি আপনার কেস বাই কেস যখন দেন, তো আমাদের চর্চাটাই হয়েছে এক ধরনের শেখার গলদ থেকে আমাদের সূত্র। অর্থাৎ আমি জনগণও যদি হই এবং সরকারও যদি হই, এখানে একটা কালচারাল ব্যারিয়ার আছে, মানে আমার সংস্কৃতির একটা প্রবলেম আছে, আমরা যেটাকে বলি আনলার্ন করা। তো জনগণ হিসাবে কিন্তু আমরা যে সংস্কারের কথা বলছি, আপনি কখনো এই সংস্কারকে অ্যাপ্লিকেবলই করতে পারবেন না যদি না আপনি এই কালচারটাকে চেঞ্জ করার সুযোগ পান। হ্যাঁ, অর্থাৎ আমি যেটা বলছি যে ধরেন আমি এখন পুলিশের কথা যদি তাকাই, হ্যাঁ, পুলিশের কথাতে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে পুলিশ, আমরা সবাই জানি যে ভূমি অফিস বলেন, পুলিশ বলেন, বিভিন্ন জায়গায় একটা ঘুষের নানা আছে, তাই তো? আমরা কিন্তু এই গল্পটা জানি, দুর্নীতির গল্পটা। কিন্তু আমাদেরও জানার প্রয়োজন আছে যে আমি যখন চাই যে আমার কাজটা আগে আগে হয়ে যাক, আমি কি একটুখানি পয়সা দিয়ে কাজটা বের করে নিতে পারি কিনা, তাহলে আমি জনগণও কিন্তু আমারও সংস্কারের প্রয়োজন। সো যে জিনিসটা আমার মনে হয় আমাদের একদমই নজরে আসে নাই, সেটা হচ্ছে সিটিজেনশিপের আইডিয়া রিফরমেশন। সেটা যদি একটু বিস্তারিত জানতে চাই। মানে যেমন মনে করেন এখানে আশরাফ কায়সার আছে, উনিও বলবেন, মনে করেন অ্যারিস্টটল একটা কথা বলেছিল যে 4 ধরনের মানুষ কখনো নাগরিক হতে পারে না। হ্যাঁ, এর মধ্যে 1 নাম্বার কে ছিল? যার বয়স 18 হবে না। 2 নাম্বার ছিল স্লেভ। কেন হবে না জানেন? কারণ যে স্লেভ, সে সারাক্ষণ তার যে মালিক তাকে সার্ভ করার চেষ্টা করে, সে দেশের জন্য কোনো, দেশের শাসনতন্ত্রে কোনো ভূমিকা রাখে না। 3 নাম্বার আরো ভয়ঙ্কর ছিল নারী। নারীও নাগরিকের মর্যাদা পাবে না, কারণ নারী সেখানে কোনো পলিটিক্সের মধ্যে অংশগ্রহণ করতে পারে না। অর্থাৎ অ্যারিস্টটল যে সময় বলছে সেই সময়ের গল্প বলছি। এবং 4 নম্বর ছিল যে দেশের বাইরের লোক, তার দেশপ্রেমের অভাব থেকে সে কাজ করতে পারে না। এই কথাটা অ্যারিস্টটল ওই সময় বলেছে যে নাগরিক হতে গেলে আপনাকে কি করতে হবে, দেশের যে রাষ্ট্রীয় কাঠামো আছে, আইন আছে, সেটার ভেতরে আপনাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। আমি নিশ্চিত অ্যারিস্টটল হয়তো আজকের কনটেক্সটে কথাগুলো বলতেন না, কিন্তু আমি কথাটা এই জন্য বলছি যে আপনি যত সংস্কারই করেন, যদি নাগরিক তার সংস্কার না করে, তার মানসিকতা পরিবর্তন না করে, এই সংস্কার শুধুমাত্র কাগজে কলমের সংস্কার হয়ে দাঁড়াবে। সেই প্রশ্নটি একটু রেখে যায় যে নাগরিক একটা পরিবর্তন চাই, সেটা আমরা দীর্ঘ সময় ধরে জানতে পারছিলাম। আমাদের স্বাধীনতার পর থেকে 53 বছর চলে গেল, আমরা কিন্তু এর মধ্যে দেখেছি যে নাগরিকরা বিভিন্ন সময় ক্ষমতার পালাবদল ঘটিয়েছে। এই একটা জায়গাতে তাদের সেই ক্ষমতাটুকু তারা প্রয়োগ করতে পেরেছে। কিন্তু বাকি যে বিষয়গুলো আছে, এখন আমরা যে সংস্কারগুলোর কথা বলছি, জরুরি সংস্কার বা বিশেষ সংস্কারগুলো, সেগুলোতে আসলে কিভাবে অংশ নিতে পারে সেগুলো নিশ্চয়ই জানবো। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে আসি। মির্জা ফখরুল ইসলামের একটি কথা কোট করে বলছিলাম যে একেবারে জরুরি সংস্কার যেগুলো, সেগুলো করে যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবার ব্যাপারে বলেছেন। আপনিও এই কথাটাই বলছিলেন, জরুরি সংস্কারগুলো করে দ্রুত সময় নির্বাচন, বিশেষ করে নির্বাচনকেই আসলে বেশি হাইলাইট করা হয়েছে তার কথার মধ্য দিয়ে। কেননা তিনি বলছিলেন যে নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে তারাই মূলত সংস্কারগুলো করবে। আপনি এটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমে বলি যে আমার কাছে রাজনীতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাজনীতি মানে কিন্তু দলীয় রাজনীতি না। রাজনীতি মানে হচ্ছে যে জনগণের রাজনৈতিক অধিকার। এবং আমাদের দেশ কিন্তু, আমি অনেক বছর ধরে বলছিলাম যখন বিগত সরকারটি উন্নয়নের গল্প বলছিল, যে আমরা কিন্তু সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া না, আমাদের কিন্তু, আমরা ভারতীয় উপমহাদেশের অংশ এবং আমাদের দেশের মানুষ কিন্তু রাজনীতি করতে পছন্দ করেন, রাজনীতি নিয়ে কথা বলেন, অধিকার সচেতন এবং সেটি আদায় করতে জানেন। তবে স্নিগ্ধা রেজওয়ানার কথার একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লেগেছে, এই যে নাগরিকদের যে উপলব্ধি, দ্য বোধ
এইটা আমাদেরকে কিন্তু চর্চা করতে হবে। আমরা অনেক সময় এই পক্ষ থেকে সংস্কারটা আশা করি, কিন্তু আমার নিজের যে সংস্কার জরুরি, সেটা মনের হোক, জীবনযাপনের হোক, বোধের হোক, সেই জায়গাটিতেও কিন্তু নজর দিতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমরা যেই রাজনীতির কথা বলছি, সেই রাজনীতি হচ্ছে রাষ্ট্রটি জনগণের হচ্ছে কিনা, তার মানে জবাবদিহিমূলক হচ্ছে কিনা, তার মানে আইনের শাসন, আপনার জন্য আইনের শাসন, আমার জন্য আইনের শাসন সমান হচ্ছে কিনা, কিংবা একজন প্রান্তিক মানুষের জন্য আইনের শাসন পার্বত্য চট্টগ্রামের আর ঢাকা শহরে আমরা যারা এই সেন্টারে বসে আছি সেরকম হচ্ছে কিনা, এটি নিশ্চিত করা কিন্তু খুব জরুরি। দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তারাটি আমি অনুভব করতে পারি, আমি আগেই বলেছি। তারা হয়তো নির্বাচন কেন্দ্রিক সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন, তারা হয়তো অগ্রাধিকার দিচ্ছেন নির্বাচন কেন্দ্রিক সংস্কার, যে আপনি নির্বাচন কমিশনকে সংস্কার করেন যাতে তারা নির্বাচনটি করতে পারেন। কিন্তু তাদের ভুলে গেলে হবে না, 18 লক্ষ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী নির্বাচনের সাথে যুক্ত থাকেন। এই 18 লক্ষর মধ্যে 70% তো আওয়ামী লীগের গত 15 বছরে রিক্রুট করা। তাদেরকে দিয়ে কি আপনি সেই নির্বাচনটি করতে পারবেন যেটি জনগণের নির্বাচন হবে? আমরা যদি এই প্রশাসনকে নিউট্রাল না করি, পুলিশকে নিউট্রাল না করি, আপনি পুলিশের কি বিভৎস চেহারা দেখেছেন, শুধু শেষের 1 মাস না, কিন্তু আমি 15 বছর ধরে দেখেছি। এই পুলিশই তো গুম খুন করেছে, এই র্যাবরাই তো আপনাকে অপহরণ করেছে, এই ডিজিএফআই তো আপনাকে ডেকে নিয়ে গেছে। এদের দেখুন, রাষ্ট্রের এই অঙ্গগুলোর সংস্কার না হলে, ব্যক্তির পরিবর্তন না হলে, আইন কানুনের পরিবর্তন না হলে, এবং খুব ইম্পর্টেন্টলি আচরণের পরিবর্তন না হলে আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না। আমি সত্যিই চাই রাজনীতিবিদরা নির্বাচনের জন্য মুখিয়ে আছেন, নির্বাচন হোক। আমাদের দেশের অন্তত 2-3টি জেনারেশন ভোট দিতে পারেনি, কাজে তারা ভোটের জন্য মুখিয়ে আছে। আমরা কবে আঙ্গুলে শেষ অমোচনীয় কালে দিয়েছিলাম ভুলে গেছি, কারণ ভদ্রমহিলা ভোট ভাতের অধিকার 2টি নিয়ে চলে গেছেন। আচ্ছা, তার মানে নির্বাচনটি আমরা সবাই চাচ্ছি। ওনাদের মতে অগ্রাধিকার হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সংস্কার। কিন্তু আমি যদি দেখি একবার যে আমি এই রাজনৈতিক দলের অংশ না, কিন্তু আমি একজন সাধারণ নাগরিক, রাষ্ট্রটি আমার কাছে নিরাপদ কিনা আমার জীবনযাপনের জন্য, আমার অধিকারের জন্য। দেখুন, গত সরকারটির পতন হয়েছে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিয়েছিল বলে। আমি আমার কথা বলতে পারছিলাম না, আমরা সবাই ভয়ের শাসনে ঢুকে গেছিলাম এবং আমরা বিপন্ন বোধ করছিলাম যে আমাদের উপরে আক্রমণ হবে যদি আমরা কথা বলি। ওনাদের অগ্রাধিকার নির্বাচন কেন্দ্রিক, কিন্তু রাষ্ট্রের অগ্রাধিকার শুধুই নির্বাচন কেন্দ্রিক কিনা আমি একমত না। জনগণের অংশগ্রহণের দিক থেকে আমি আরো একমত না। দেখুন, সংবিধান সংশোধন উনি যেটা বলছেন, আমরা কি সংবিধান সংশোধন নিয়ে বিস্তারিত একটু পরে আলোচনা করব, যদি ছোট করে একটু বলেন। আমি শুধু বলছি, ওনার এই কথায় আমি খুব একটা আশ্বস্ত না যে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সংবিধান সংশোধনের মতো কাজটি করবেন। আমি বরং যেটি চাই, যেটি অতীতে হয়েছে, যে আমরা সংশোধনীটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই করব। যারা বিজয়ী হয়ে পার্লামেন্টে যাবেন তারা সেটিকে র্যাটিফাই করবেন। কিন্তু আপনি যদি তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন, তখন কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা আমার অধিকারকে বিবেচনা করবে, এবং সেই কথাটি তারা অতীতে খুব একটা রাখেনি, ভবিষ্যতে রাখবে বলেও আমি খুব একটা নিশ্চিত। অসংখ্য ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা। আপনি নাগরিক হবার যে গুণাবলীর কথা সেটি আসলে তখন বলছিলেন, আর আমি আপনার কাছে প্রশ্ন রাখছিলাম যে আসলে নাগরিকদের যে সংস্কার সেটি আসলে কিভাবে হবে, নাগরিকদের নিজেদের সংস্কার কিভাবে হবে, এবং তারা কিভাবে আমাদের যে সংস্কারগুলো প্রয়োজন সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে। না, দেখুন, আমি আপনাকে কতগুলো উদাহরণ দিয়েই বলি যে আশরাফ কায়সার স্যার বলছিলেন না যে দেখেন, আশরাফ কায়সার স্যার বলেছিলেন 15 বছরে ভোট দিতে পারেনি। আর ভোট তো দূরের কথা, রাজনৈতিক যে দল আছে বাংলাদেশে, এই দলগুলো কারা, এর নামের সাথেই তো এই প্রজন্মের পরিচয় হয়নি। ঠিক আছে, তাহলে তার যে জানার ক্যাপাসিটি, অথবা আমি একটা ছোট উদাহরণ দিই, এই যে এইচএসসি পরীক্ষার্থীরা, তারা যে পরীক্ষা না দিয়ে যেই অটো পাসটা দিয়ে দেওয়া হলো, একজন শিক্ষক হিসেবে আমি এটা সমর্থন করতে পারি না। এই যে আমাকে পরীক্ষায় বসতে হবে এবং সেটার মধ্য দিয়ে আমাকে পাস করতে হবে, অবশ্যই এখানে অনেক অনেক বিষয় আছে, অনেক আহত স্টুডেন্ট আছে, তাদের পরীক্ষা দেওয়া নিয়ে ছিল। সেক্ষেত্রে আমরা একটা সময় দিতে পারতাম, মিনিমাইজ করতে পারতাম, একটা পরীক্ষায় বসা খুব দরকারও ছিল। কিন্তু এই যে তার মধ্যে এই চেতনা বোধটা যে তৈরি হলো না, যে আমি পরীক্ষা না দিয়েও অটো পাস করতে পারি, এটা কোত্থেকে এসেছে? এটা কোভিডের সময় মাথার ভিতর ঢুকে দেওয়া হয়েছে। তা আমি কি বলছি, আপনি যখনই সুনাগরিক হয়ে উঠবেন,
এটি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য খুব জরুরি। আমাদের দেশে কি হয় জানেন, সবাই রাজনীতিতে আসে হচ্ছে একটা দলের রাজনীতি করে। যদি আমরা একটা নাগরিকত্বের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, তখন কিন্তু সিটিজেনশিপের মধ্যে সে তখন কিন্তু কোনো দলের হবে না, সে তখন নাগরিকের হবে, আম জনগণের পালস বোঝার চেষ্টা করবে। কাজে আপনি যদি এই ব্রিজটা স্থাপন না করতে পারেন, তাহলে কিন্তু এটা একটা মারাত্মক ভুল। এবং আপনি দেখেন এই মুহূর্তে আমাদের সংকটটা কি হয়েছে, আমরা সত্যি সত্যিই চাই, গত 1.5 মাস হয়ে গেছে, কিন্তু আমরা চাই যে স্টেট আপনি আবির্ভূত হন। হ্যাঁ, স্টেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি কিন্তু রাষ্ট্রকে খুঁজে পাচ্ছি না। কেন পাচ্ছি না? আপনি বিভিন্ন জায়গার দিকে একটু নজর দেন, আপনি খেয়াল করে দেখেন, ত্রাণ বিতরণের আপনার খেয়াল করে দেখেন, বন্যার্তদের সাহায্যের দিকে খেয়াল করতে দেখেন, ঢাকা থেকে বাইরে গেলে ডিসি প্রশাসন কাজ করছে না, পুলিশ প্রশাসন কাজ করছে না, থানায় কেউ যেতে পারে একটা অভিযোগ কাজ করছে না। এবং আপনার সামনের মাসে অক্টোবরে পুজো আছে, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে এগেইন আবারও মাদ্রাসার ছাত্ররা পাহারা দিবে। আমি কি চাই, শিক্ষক হিসেবে আমি আমার ছাত্রদের কিন্তু ক্লাসরুমে ফেরত দেখতে চাই, কারণ আমি মনে করি যে তারা অবশ্যই রাষ্ট্র সংস্কারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং তাদের একই সাথে তাদের ক্লাসরুমে ফেরত আসাটাও উচিত। কাজে স্টেটকে অ্যাক্টিভেট করাটা খুব জরুরি। আপনি যখনই সুনাগরিকের কথা বলছি, সুনাগরিকত্বের ধারণা, বোধ, এই যে ছাত্ররা যে আন্দোলনটা করেছে, এটিও কিন্তু ওই বোধের সাথে কানেক্টেড। অর্থাৎ আপনার অধিকার সচেতনতা, আপনাকে যখন আমি অধিকার থেকে বিচ্ছিন্ন করে রাখবো, তখন আপনি নাগরিক হয়ে উঠতে পারবেন না। একজন দর্শক আছেন, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রাতে। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খসরু বলছি পিরিজপুরের কাউখালী থেকে। আচ্ছা, আমার জনাব আশরাফ কাউসার সাহেব আমাদের অত্যন্ত, আমার ব্যক্তিগত প্রিয় মানুষ, তার কাছে আমি এই প্রশ্ন রাখতে চাই যে আমাদের দেশের গণতন্ত্রকে নানাভাবে কিন্তু হত্যা করা হয়েছে। সেই গণতন্ত্রের হত্যাকারীরা বিভিন্ন জায়গায় কিন্তু ঘাপটি মেরে শক্তভাবে বসে আছে। সেই জায়গাটা কি সংস্কার করা আগে জরুরি নয়? সেই মৃত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। দ্বিতীয় প্রশ্ন হল, রাজনৈতিক বিবেচনায় আমাদের দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে এবং নিয়োগ বাণিজ্য করা হয়েছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে ইতিহাসকে বিকৃতি করে তারা তথ্য দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। সেই সব জায়গায় সংস্কার করা আদৌ প্রয়োজন কিনা, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সেখানে সংস্কার করবে বলে কি আপনি মনে করেন? তাহলে গণতন্ত্র ফিরে আসবে, শিক্ষার মান কি ফিরে আসবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ খসরু, আপনি থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রাতে। আপনার নাম বলবেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কবির বেগমগঞ্জ নোয়াখালী থেকে। জি, সম্বন্ধিত দুইজন অতিথির কাছে আমার প্রশ্ন, জুলাই এবং আগস্ট বিপ্লবে যে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হলেন, এই যে এটা কি শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কারের জন্য, নাকি 53 বছরের এই জঞ্জাল সাফ করার জন্য? মির্জা ফখরুল সাহেব কিভাবে বলেন নির্বাচন কেন্দ্রিক সংস্কার হলে উনি করবেন? ওনারা কি গাড়ি কমা সংস্কার করবেন কিনা, এই বিশ্বাসটা কেউ ওনাদের বিশ্বাস করে কিনা এনি রাজনৈতিক দলকে? আমাদের সাথে প্রতারণা করতেছে গত 53 বছর যাবৎ, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি। এমনিতেও শূন্যস্থান পূরণ হয়েছে চাঁদাবাজির ঘাটগুলো। আগে ছিল আওয়ামী লীগ, এখন বিএনপি, আর 80 সালে ছিল জাতীয় পার্টি। এই তো। আপনি আর কোনো প্রশ্ন রাখছেন? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এই সরকারকে কেন ইন্টারিম বলা হয়, কেনই বা ওই কেয়ারটেকার সরকার বলা হয়? এটা তো একটা বিপ্লবী সরকার, বিপ্লব করে ক্ষমতায় আছে। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আপনার প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই আমরা নেব। আমাদের আরো একজন দর্শক ছিলেন বিরতির আগে, খসরু, তিনি বলছিলেন যে গণতন্ত্র যারা হত্যা করেছে তাদের সংস্কারের প্রয়োজন আছে কিনা। আমরা তো আসলে নির্বাচন সংস্কারের কথা বলছি, আমরা সংবিধান সংস্কারের কথা বলছি, কিন্তু যারা বছরের পর বছর গণতন্ত্রকে হত্যা করেছে তাদের সংস্কার প্রয়োজন আছে কিনা, এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ফিরিয়ে আনা, সেটা নিশ্চয়ই ডক্টর স্নিগ্ধা আপনার কাছ থেকে নেব। আশরাফ কাছে আপনার কাছ থেকে একটু জানি। ভাই, এই শাহজাহান ভাই যিনি শেষ প্রশ্ন করেছেন তার আলোচনাটা আমরা একটু আগে করেছি যে নির্বাচন কেন্দ্রিক সংস্কার আমাদের সামগ্রিক বা সার্বিক সংস্কারের একটা অংশ, এবং আমরা রাষ্ট্র মেরামতের কথা বলছি, এবং রাষ্ট্র মেরামতের স্লোগান দিয়েই কিন্তু গণ অভ্যুত্থানটি হয়েছে। এমনকি বিএনপি এবং তার সমমনা দলগুলোর যে 31 দফা,
তারা গত নির্বাচনের আগে উপস্থাপন করেছিল, সেটিও কিন্তু রাষ্ট্র মেরামতের, সেটিও কিন্তু শুধু নির্বাচন কেন্দ্রিক না। কাজেই আমার মনে হয় দলগুলোকে বুঝতে হবে তাদের দাবি দেওয়া নিয়েই কিন্তু এই অন্তর্বর্তী সরকার সংস্কারের পথে এগুচ্ছে। শাহজাহান ভাইয়ের প্রশ্নের উত্তর। আচ্ছা, এবার আমরা যদি খসরু ভাইয়ের প্রশ্নের উত্তরে বলি, দেখুন ওনার প্রশ্নেরও দুটি ভাগ আছে। একটি হচ্ছে যে উনি গণতন্ত্রকে হত্যা করার কথা বলেছেন। গণতন্ত্র দুইভাবে হত্যা হয়েছে। একটি হচ্ছে নির্বাচনী ব্যবস্থাপনাকে ভেঙে ফেলে, যেটি শেখ হাসিনা পরপর 3টি নির্বাচন করেছেন প্রশাসনের সহযোগিতায়। ওই তৎপরতায় যারা যুক্ত ছিলেন তাদেরকে কিন্তু আপনার আইনের আওতায় আনতে হবে। যেই প্রশাসনের কর্মকর্তারা, যেই সচিবরা, যেই কমিশনাররা, যে নির্বাচন কমিশন এই কাজগুলো করেছেন, তাকে কিন্তু শুধু পদত্যাগ করে তাকে পালিয়ে যেতে দিলে হবে না। তাকে আপনি আইনের আওতায় আনবেন এবং বলবেন যে আপনার কমিশনের যে ক্ষমতা ছিল সেটি আপনি ব্যবহার করেছেন কিনা, আপনি কেন একটি রাজনৈতিক সরকারের অধীনে চলে গেছিলেন, আমাদের তো সেটি কাম্য ছিল না। ওইখানে যে বিরোধী দল হয়েছিল জাতীয় পার্টি, আপনি ইদানিংকালে খেয়াল করছেন কিনা জানি না, জাতীয় পার্টি চা খাওয়ার আমন্ত্রণ পাচ্ছে ইত্যাদি হচ্ছে, কিন্তু আমি মনে করি জাতীয় পার্টি যদি সেই সময় নির্বাচনগুলোতে না যেত তখন কিন্তু নির্বাচনটি করা যেত না এবং আপনি এই নির্বাচনটি ইনক্লুসিভ হতে বাধ্য হতো। এবং তাদের দায়বদ্ধতার জায়গা আছে, তারা কিন্তু আপনাকে অনেক গল্প বলবে কি ধরনের চাপে পড়েছিল। আমার ধারণা লোভেও পড়েছিল, এর একটা মূল্যমান আছে। এবং আমি থার্ড যে ফোর্সের কথা বলবো, ভারত, তারা আমাদের 3টি নির্বাচনকে সার্টিফাই করেছে। আপনি পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আপনি পাশের দেশের গণতন্ত্র নষ্ট করতে পারেন না। কাজে অপরাধী কিন্তু 3টি, একটি যদি আওয়ামী লীগ হয় এবং তার সহযোগীরা জাতীয় পার্টি আর ভারত। এখন যদি আপনি সামগ্রিক অর্থে গণতন্ত্রকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, আমাদের প্রায় 11টি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে। আমি শুধু দুটোর উদাহরণ দেই, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন, যার কাছে আমাদের এই রাষ্ট্রের সুশাসনের একটা ব্যালেন্সিং পাওয়ার আমরা দিয়েছিলাম। সেখানে যাদেরকে আমরা মনোনীত করেছি তারা দলীয় বিবেচনায় মনোনীত হয়েছেন, তারা তাদের কাজটি করেননি এবং তারা আমাদের রাষ্ট্রের আরও ক্ষতি করে গেছেন। ফলে গণতন্ত্র ধ্বংস হয়েছে দ্বিতীয়বার সাংবিধানিক প্রতিষ্ঠানের ভেতরে। তৃতীয় যেটি, সেটি হচ্ছে দেখুন, ওই সরকারটি বিরাজনীতিকরণের কথা বলতো। আগের মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট অথবা আগের সেনাবাহিনী ক্ষমতা নিয়েছিল। হাসিনা সরকার রাজনীতিকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে গেছেন সবচেয়ে বেশি, কেননা উনি কোনো ভিন্নমতের রাজনীতিকে স্পেস দেননি, কাউকে আন্দোলন করতে দেননি, কোথাও দাঁড়াতে দেননি। নির্বাচনে অংশগ্রহণ এক ধরনের ছলছাতুরি করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কখনো রাতের ভোট, কখনো ডামি ভোট, কি অদ্ভুত সব কাণ্ড কারখানা করেছেন। কাজে আমি তার সাথে একমত যে গণতন্ত্রকে যারা হত্যা করেছেন তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এখানে একটি কথা আপনাকে বলি, আমাদের সব শাস্তি হচ্ছে ফৌজদারি অপরাধ করতে হয়। ফৌজদারি অপরাধে তো আপনি একজনকে মারলেন, ধরলেন, হত্যা করলেন, এগুলো আমরা বুঝি, কিন্তু নৈতিক অপরাধ, আপনি নির্বাচনকে কারসাজি করে ভণ্ডুল করেছেন, এর শাস্তি কি? এই যে বাংলাদেশের মূল চেতনাকে আপনি বিভ্রান্ত করেছেন, বাংলাদেশ রাষ্ট্রের গতিপথকে আপনি বাধাগ্রস্ত করেছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন। দেখুন, এগুলো যেই সমাজে হয় সেই সমাজে এই ধরনের অপরাধের শাস্তি বিবেচনা করা হয়, এবং সেই বিবেচনা আমাদের না করলে আমরা কিন্তু বড় বড় অপরাধীকে শাস্তির আওতায় আনতে পারবো না। ডক্টর স্নিগ্ধা, আমরা আসলে শিক্ষা ব্যবস্থার কথা যেটি বলছিলাম, আপনি আক্ষেপ করে বলছিলেন যে আমি আমার ছেলে মেয়েদের আসলে ক্লাসে ফেরত চাই। এই যারা আন্দোলনে ছিল বা নানাভাবে এটিকে সাপোর্ট করেছে তারা ক্লাসে এখন ফিরতে চাচ্ছে না। আমরা শিক্ষাঙ্গনের সেই পরিবেশটা আসলে দেখতে পাচ্ছি না। 300-400 জন ছেলে মেয়ে সচিবালয়ে উঠে গিয়ে বাকি এইচএসসি পরীক্ষা, সম্ভবত 6টির মতো পরীক্ষা বাকি ছিল, তারা কি 12 থেকে 14 লাখ পরীক্ষার্থীর সিদ্ধান্ত নিতে পারে কিনা? আপনার কাছে কি মনে হয়? না, এটা ভীষণভাবে মানে এটি অ্যালার্মিং এর কারণে যে আপনার কেন এই ছাত্রদের মাথায় এটা আসলো, এটা একটা বিষয়। আমি আবারও বলেছি যে দেখুন, এটা শুধু না, আমি খুব এইভাবেও বলছি যে আপনি দেখেন যে এখন পর্যন্ত কিন্তু অনেক স্টুডেন্টস আছে যারা আহত, এটা সত্য, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেক স্টুডেন্টস আছে যারা হয়তোবা সেকেন্ড ইয়ারে পড়ে, থার্ড ইয়ারে পড়ে বিশ্ববিদ্যালয়ে, তাকে তো তার অনার্সটা কমপ্লিট করতে দিতে হবে। আপনার তো একটা পলিসিগত বিষয় আছে। আপনি ট্রাফিক পুলিশে আমরা দেখেছি স্টুডেন্টদেরকে, আমরা দেখেছি আপনার বাজার মনিটরিং করতে স্টুডেন্টকে, এটি তারা খুব ভালো কাজ করেছে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদেরকে ফেরত আসার জন্য যেই পরিবেশটা দরকার সেটা আছে কিনা সেটা একটা প্রশ্ন। দেখুন, আমি তো আমার স্টুডেন্টদেরকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা গণবিবাহের আয়োজন করছে,
হ্যাঁ, আমি খুব সরি, আই এম ভেরি সরি যে যখন আপনার হলে গণবিবাহের আয়োজন হচ্ছে, তারা ক্লাসরুমে যাচ্ছে না, কিন্তু তাদের অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো আপনি কতটুকু পর্যন্ত সেটাকে অ্যালাউ করবেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি আবারও মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং জনপ্রশাসন তাদের ইন্টারভেন করা খুবই জরুরি। কারণ আপনার স্টেট, আপনি খেয়াল করে দেখেন, আপনার এই প্রসঙ্গ ধরে আমি আরেকটা দিকে একটু মনোযোগী দিতে চাচ্ছি। আমার একের পর এক মাঝার ভাঙা হচ্ছে। আমার মব জাস্টিসের বিষয়টা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। আমি ওখানে গতকালের একটি ঘটনাকে একটু যদি বলি, আমরা এই আন্দোলনের সবথেকে একটি কি পয়েন্ট ছিল সেটা হচ্ছে 14ই জুলাই ছাত্রছাত্রীদের উপর যে হামলা করা হয়, তার প্রেক্ষিতে তারা যখন স্লোগান দিতে থাকে তুমি কে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার, এটা বিকৃত করা হয়েছে। তাদের দাবি বিকৃত করার প্রতিবাদে গতকাল একটি হল থেকে ছাত্রছাত্রীরা বের হয়ে এই কথাগুলো আবার রিপিট করেছে। এই যে তাদের মধ্যে যে এই বিষয়গুলো কাজ করছে, সেটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? না দেখুন, ওটি আরেকটি প্রসঙ্গ, কিন্তু আমি একটা কথা বলি, এই যে সংস্কার, আপনার একজন দর্শক প্রশ্নও করেছিল, সংস্কারটা কিসের জন্য হয়েছিল? সংস্কার কিন্তু বৈষম্য দূর করার জন্য হয়েছিল, সংস্কার কিন্তু পুনঃ বৈষম্য স্থাপন করার জন্য হয়েছিল না। আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, আমাদের যে নিহতের ছাত্রদের লিস্ট বের হয়েছে, আমি সেদিন আজকেই তো একটা লিস্ট দেখলাম যেখানে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের 5 জন ছাত্র নিহত হয়েছে, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের 5 জন ছাত্র নিহত হয়েছে। তারা কিন্তু এই অধিকারের আন্দোলনে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি ভাবি, সাধারণত কোটা এবং সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেয় না, কিন্তু তারা কেন এটা করেছিল? বিকজ কারোর সাথে অন্যায় হয়েছে, অন্যায়ের প্রতিবাদ, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে নাগরিক বোধ, অধিকারের বোধ। এখন কথা হচ্ছে যে আপনি যেই বৈষম্য দূর করার জন্য সংস্কার করছেন, সেই বৈষম্যই কি পুনঃপ্রতিষ্ঠা পাচ্ছে কিনা, সেটা খুব মনোযোগ দিয়ে দেখার প্রশ্ন। আমি কিন্তু সে কারণে আপনাকে বলেছি যে আপনার এই বৈষম্য দূরকরণ করার পরে, এই সরকার আসার পরে আপনি কন্টিনিউসলি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি খুব কনসিয়াসলি বলছি, আমি নারী সমন্বয়কদেরকে হারিয়ে যেতে দেখেছি, যারা এই আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল। সেই নারী সমন্বয়কদেরকে আমি ফেসবুকে সামাজিক ট্রলের শিকার হতে দেখেছি, নিউজ ফ্লাড হয়ে যেতে দেখেছি, তাদের স্লাট শেমিং করতে দেখেছি, যেটা খুবই অন্যায়জনক বিষয়। আমি দেখতে পাচ্ছি যে মাজার থেকে শুরু করে মন্দির থেকে সেখানেই করা হচ্ছে, তাহলে তো আপনি পুনঃভাবে আবার বৈষম্য করছেন। আমি দেখতে পাচ্ছি আপনি সর্বশেষ কক্সবাজারে যে নারীকে কান ধরে উঠবস করানো হয়েছে, these are the not thing we want to watch. আমরা তো এটা দেখতে চাই না। তাহলে এইটার এগেইনস্টে পজিশনটা নিবে। আশরাফ কায়সার, আপনার কাছে আসি। মব জাস্টিসের কথা নিয়ে আমরা বলছিলাম, আসলে এখন আমরা দেখতে পাচ্ছি কেউ নিজ দায়িত্বে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আমরা কোথাও দেখছি নারীদের লাঞ্ছনা করা হচ্ছে, কোথাও ধর্মের অপব্যাখ্যা দিয়ে নানান ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আক্রমণ করা হচ্ছে। এই বিষয়গুলো কি গণ আন্দোলনের যে স্পিরিট, সেটাকে নষ্ট করছে কিনা? সাংঘাতিকভাবে নষ্ট করছে, এবং এর সাথে গণ আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমরা যেই ইস্যুতে আন্দোলন করেছিলাম সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে, সেই বৈষম্য যদি আপনি নিজের থেকে আবার তৈরি করতে থাকেন, তাহলে কিন্তু আমাদের বিরুদ্ধে ওই একই কমপ্লেন করা যায়। যেই ফ্যাসিস্ট সরকারটির আচরণে আমরা আহত হয়েছিলাম, আপনি যদি আবার ফ্যাসিস্ট হয়ে ওঠেন, এবং যেটার সম্ভাবনা কিন্তু খুব হাই, সেটিতে তাহলে আপনি আবার আক্রান্ত হচ্ছেন। আমি আপনাকে বলি, আমাদের ভেতরে একটা ললেসনেসের জন্ম হয়েছে, যে কোনো আইন নাই, কোনো সরকার নাই, কোনো পুলিশ নাই, এবং আমি বেপরোয়া হতে পারি। এই মেসেজটি যেতে হবে, এবং আমি মনে করি বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে যেতে হবে যে এটা করা যাবে না। আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই, ক্লাসরুমে ফিরে আসতে চাই, এবং আমাদের নীতি নৈতিকতায় ফেরত আসতে চাই। আমরা যে মানুষকে সেটি তার জাতি, ধর্ম, বর্ণ অথবা জেন্ডার দিয়ে না দেখে তাকে যে মানুষ হিসাবে সম্মান করব, সেই জায়গায় ফেরত আসতে চাই। ঘটনাটি শুরু হয়েছিল আমরা যখন শিক্ষকদেরকে শিক্ষাঙ্গন থেকে বিদায় করছিলাম ভীষণ খারাপভাবে, সেটা দিয়ে আপনি ধরেই নেন ওই কাজটি ছাত্ররা ব্যবহৃত হয়েছিল। ওখানে অনেক স্বার্থান্বেষী গ্রুপ থাকে, এবং অনেক স্বার্থান্বেষী গ্রুপ এই আন্দোলনের চেতনাকে ব্যবহার করেছে তাদের ব্যক্তিগত আয় অর্জনের জন্য। ঠিক আছে, এখন কক্সবাজারে যে ঘটনাটি ঘটেছে, এটা তো সভ্য জগতে
চিন্তাও করা যায় না যে আপনি কোনো মানুষকে কানে ধরে উঠবোস করাবেন, তিনি ওই রীতিনীতিতে পোশাকে ঠিক আছেন কিনা। আপনাকে পুলিশিং করতে কে দিয়েছে, কে বলেছে, এই অধিকার আপনাকে কে দিয়েছে? রাষ্ট্র দেয়নি, আইন দেয়নি, কোনো সমাজও আপনাকে দেয়নি। এটি হচ্ছে বেপরোয়া মানুষ, এবং যাকে আপনি সাংঘাতিকভাবে আইনের আওতায় আনবেন, শাস্তি দিবেন, যাতে আরও মানুষ যাদের মনের ভেতরে সুপ্ত বাসনা আছে তারা যেন পিছিয়ে আসে। এই যে কে হিজাব পরলো, কে হিজাব পরলো না, 2024 সালের বাংলাদেশে এই বিতর্ক যদি করতে হয় এবং কেউ যদি আরেকজনের মুখোশ খুলে দেখতে চায় যে ইনি কী করেছেন, এগুলো তো সাংঘাতিক ব্যক্তি জীবনের উপর আক্রমণ। এই আক্রমণ কিন্তু আপনি মনে রাখবেন, একটি শব্দের কারণে গত সরকারটি ভয়ঙ্করভাবে পতিত হয়েছে এবং তার সমস্ত ফ্যাসিবাদী মুখপাত্ররা সহ পালিয়ে গেছেন। এরকম একটি আক্রমণে আপনার আরও একটি প্রতিবিপ্লব হতে পারে। আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে, আমরা যেন এই কথাগুলোকে প্রবলভাবে প্রতিবাদ করি। যারা উগ্রবাদ ছড়াতে চাচ্ছেন, মাজার ভাঙা থেকে শুরু করে ভাস্কর্য ভাঙা, এমনকি সামনে দুর্গাপূজা রয়েছে। দেখুন, একজন হিন্দুকে পাহারা দিতে কেন একজন মাদ্রাসার ছেলেকে লাগবে? যতদিন আপনার লাগবে। হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা মাদ্রাসা ছাত্রকে আসলে চাই না। আমরা কেন চাইবো? আমাকে পাহারা দিতে আরেকজনকে লাগবে, তাহলে আমাদের এই রাষ্ট্র তার জন্য নিরাপদ না। আর এটি আমাদের জন্য অপমানের এবং এটি অন্যায়ের। এরকম জোড়াতালি দিয়ে সরকার চালানো, রাষ্ট্র চালানোর জন্য কিন্তু আমাদের গণঅভ্যুত্থান হয়নি। ডক্টর স্নিগ্ধা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই একই প্রশ্ন আপনার কাছেও। আমরা ফরিদপুরের একটি ঘটনা, ইতিমধ্যে মন্দির নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুর শুরু হয়ে গেছে, আমরা কেন এই আক্রমণগুলো থেকে বেরোতে পারছি না? না, প্রথম কথা হচ্ছে, দেখুন আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, যেটা আশরাফ কায়সার বলেছেন, যে এই যে মন্দির ভাঙা, ভাস্কর্য ভাঙা বা নারীর উপর আক্রমণ, মাজার ভাঙা, এগুলো কিন্তু এই যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে সম্পর্কিত ছিল না। বরঞ্চ এটা যেটা করছে যে এখানে দুটো পক্ষের স্বার্থ খুব পরিষ্কার। একটা হচ্ছে যে বিগত যে রেজিম ছিল তার একটা পলিটিক্যাল স্বার্থ, একটা আছে যে সে যে ভয়টা দেখিয়েছে যে যদি আমি না থাকি বিকল্পকে কি হবে, নারীর উপর আক্রমণ হবে, দেশটা ইসলাম কট্টরপন্থীদের হাতে চলে যাবে, এই যে ন্যারেটিভটা, সেই ন্যারেটিভটাকে কিন্তু এটা রিপ্রোডিউস করার সুযোগ করে দেয়। নাম্বার ওয়ান, রক্ষা পাবো কিভাবে? এবং আরেকটা কথা আমি একটু বলতেই চাই আপনার সাথে, সেটি হচ্ছে যে দেখুন, নারীর প্রতি যে সহিংসতার ব্যাপারটা বা নারীকে মেসোজেনিস্ট যেটা আমরা বলি, সেটার জন্য কিন্তু আসলে কোনো ধর্ম বর্ণ দল লাগে না। সেটা আপনি যেই দলে দিবেন সেই দলেই আমরা এরকম অনেক ইনসিডেন্ট খুঁজে পাবো। অর্থাৎ আজকে কানে ধরে উঠবোস করা হয়েছে, আপনার নিশ্চয়ই নরসিংদীর কথাটা মনে আছে, তখন কিন্তু বিগত সরকারই ছিল। কাজে এটি কোনো দলের বা সরকার নেই, এটি একটা চিন্তাধারার ব্যাপার, যে চিন্তাধারা নারীকে সীমায়িত করতে চায় এবং যে চিন্তাধারা মনে করে যে নারী আসলে সামনে আসার কোনো দরকার নাই। কাজে আপনাকে কি করতে হবে? আমাকে নিশ্চিত করতে হবে, এই যে আমরা এখন নির্বাচনী সংস্কার করছি না, আমি তো মনে করি যে রাজনৈতিক দল, সামনে যে নির্বাচন আসবে, প্রত্যেকটি দল নির্বাচনে তখনই অংশগ্রহণ করতে পারবে যদি সে তার 30% নারী সেই দলে নির্বাচন করবে, এটাকে নিশ্চিত করতে পারে আরপিওর নিয়ম অনুযায়ী। আপনি যদি এই কাজটি করে দেন, তখন কিন্তু তার নিজের স্বার্থে, কারণ আপনার যদি ইলেকশন করতে হয় তাহলে আপনাকে 30% নারী নিশ্চিত করতে হবে। আমি আসলে কখনোই মনে করি না আলাদা করে পৃথক করে মহিলাদের মানে সংসদীয় আসন দরকার, বরঞ্চ প্রতিটি দলকে নিশ্চিত করতে হবে তার জন্য 30% মহিলার সে নির্বাচনে প্রতিষ্ঠা করতে পারে। আপনি এই একটা ছোট্ট কাজ করবেন, দেখবেন এমনি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে বাধ্য থাকবে। এটি একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা। আর আরেকটা প্রস্তাবনা দিয়ে আমি শেষ করব, সেটি হচ্ছে যে আপনি যখনই করেন না কেন, জনপ্রশাসনের কথা বলেছেন, আমি মনে করি মিডিয়ার অ্যাকাউন্টেবিলিটি খুব দরকার। অর্থাৎ মিডিয়ার এমন একটা উইং থাকা উচিত, সে যেন তার জনপ্রতিনিধিকে অ্যাটলিস্ট বাৎসরিক হোক, কোনো একটা শোর মাধ্যমে হোক, সেখানে সে প্রশ্ন করার এখতিয়ার রাখে এবং আমাদের যে নির্বাচিত প্রতিনিধি তারা যেন সে উত্তর দেওয়ার সুযোগ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই আয়োজনে আসবার জন্য। নিশ্চয়ই আবারও আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এভাবে আলোচনা করবার সুযোগ পাবো, আপনাদের আমন্ত্রণ জানাতে পারবো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা নিউজ আর এক্সট্রার সঙ্গে ছিলেন, এটা নিউজের সঙ্গে থাকুন, এভাবে আমাদের পাশে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।